এটা তো মনে হয় মাদারীপুরেই পড়ে টেকনিক্যালের। হ্যাঁ, না না না, এটা এটা পরে ফরিদপুরে, এটা ফরিদপুর। ফরিদপুরে ও, পড়ে। ঠিক আছে। আচ্ছা, যাই হোক। এনটিআরসি এর যে এক্সাম সেন্টার যেখানে আছে ওখানেই, তাই তো? হ্যাঁ হ্যাঁ, না না, যেমন না না, ফরিদপুরে, ফরিদপুরে আবার কিছু প্রতিষ্ঠান আছে, মানে এইগুলি কি যেমন করে? বাগেরহাটেরটা খুলনাতে পড়ে, বাগেরহাট খুলনা, খুলনাটা পড়ে। হ্যাঁ আর হ্যাঁ, মনে হয় মাদারীপুরেরটা ফরিদপুরে পড়ে। ফরিদপুরে পড়ে, আমি যতটুকু আগে দেখেছিলাম। বা হচ্ছে কি, ওই যে আপনাদের যে কেন্দ্র বিজ্ঞপ্তি দেয় না, ওইখানেও দেখবেন যে ও, ওইখানেও দেখা যাবে যে কোন প্রতিষ্ঠান কোথায় পড়ছে। তো যাই হোক। তাহলে কি আমরা ইচ্ছা করলে মানে যে কোনো জায়গায় দিতে পারি পরীক্ষা? না 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 না, যে কোনো কিন্তু জায়গায় না, যে না, আপনি কিন্তু ওই প্রতিষ্ঠানের আন্ডারে যেখানে একটা কেন্দ্র পড়ে, তাই প্রতিষ্ঠান, তো? কয়েকটা প্রতিষ্ঠান একটা কেন্দ্রের অধীনে যায়, তাই না? তো তো ওরকম ওই হ্যাঁ, ফরিদপুরে হ্যাঁ, যেই হ্যাঁ, হ্যাঁ। কেন্দ্র যেটা ঘোষণা করছে বা কেন্দ্র যেখানে দেওয়া হয়েছে, ওইখানে একটা প্রতিষ্ঠান না, ওইখানে আশেপাশের শরীয়তপুর বলেন, মাদারীপুর বলেন, তারপরে ফরিদপুর নিজস্ব ফরিদপুরের প্রতিষ্ঠানগুলো ওই একটা কেন্দ্রে পরীক্ষা দেবে। ঠিক আছে, এরকম করে মূলত করা হয়। কেন্দ্র বিজ্ঞপ্তি দেখলে ওইটা বুঝতে আপনার পারছি। কাছে আর একটু স্পষ্ট হবে আপনাদের কাছে। যা হোক, এখন আসি আমরা সারা ক্লাসের দিকে যাই। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক ক্লাসের আছে। দিকে আগাই, এবং কিছু জিনিস, আজকের চ্যাপ্টারটা হচ্ছে গিয়ে আহ, আজকের চ্যাপ্টারটা একেবারে খুব পরিমাণ অস্পষ্ট কিছু থাকবে না। এই চ্যাপ্টারটায় তেমন বোঝানোর তেমন কিচ্ছু নাই, শুধু অল্প কিছু বিষয় বাদে। চ্যাপ্টারটা হচ্ছে গিয়ে ডাটাবেজের ভাষা, ব্যবহারকারী এবং ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেটর। আমরা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কি, এটা কিন্তু বুঝতে পারছি গত ক্লাসে। ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের বেসিক কিছু আলোচনা আমরা করেছি, কিন্তু এই ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু একটা বিশেষ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, যেটাই হচ্ছে গিয়ে ডাটাবেজ ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজ ছিল যেরকম, ঠিক আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএল, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যেরকম কাজ ছিল, সে নির্দিষ্ট কোনো সমস্যা সমাধান করবে। আর এই ডাটাবেস ল্যাঙ্গুয়েজগুলোর ডিএল, এইগুলি কি করবে, এইগুলি হচ্ছে গিয়ে ডাটাবেস ডিজাইনের ক্ষেত্রে, ঠিক আছে, এবং ডাটাবেজের উপরে বিভিন্ন ধরনের অপারেশন পারফর্ম করার জন্য কাজে লাগবে। ঠিক আছে। তো ডাটাবেজের ল্যাঙ্গুয়েজ আর ব্যবহারকারী, ইউজার, ম্যানেজার, অ্যাডমিনিস্ট্রেটর, এই তিনটা হচ্ছে গিয়ে পদ, ডেজিগনেশন। ঠিক আছে, যারা ডাটাবেজ নিয়ে কাজ করে এই তিন লেভেলের লোক আছে। কেউ আছে ব্যবহারকারী, ঠিক আছে, নতুন কেউ কি যুক্ত হয়েছে? আহ, স্যার আমার ভুল করে কেটে গেছিল, আবার জয়েন হয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাজনুর স্যার, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যেটা বলতেছিলাম, হ্যাঁ, তো ওই ডাটাবেজ ল্যাঙ্গুয়েজের ডাটাবেজ ল্যাঙ্গুয়েজটা ওই ওই প্রয়োজনেই হচ্ছে গিয়ে ডাটাবেজ ডিজাইন করার প্রয়োজনেই লাগে। ঠিক আছে, যেখানে মূলত ডাটাবেজ ম্যানেজমেন্ট যে সফটওয়্যারগুলো, সেই সফটওয়্যারের সাথে এটা এমবেড করা থাকে। ঠিক আছে, এরকম ডাটাবেজ ল্যাঙ্গুয়েজগুলো আছে দুই ধরনের। ঠিক আছে, যেটা হচ্ছে গিয়ে ডিডিএল আর ডিএমএল। সংক্ষেপে যদি আমরা মনে রাখতে চাই, ডিডিএল আর ডিএমএল। এদের আবার সাব সাব টাইপ আছে, কিন্তু আহ, এই দুইটা হচ্ছে গিয়ে মেইন, ডিডিএল আর ডিএমএল। ডিডিএলটা হচ্ছে কি ডাটাবেজ ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, ডাটাবেজের ডেফিন ডিফাইন করতে যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয়, আর ডিফাইন করতে ডিফাইন করতে যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার হয় সেটা ডাটাবেজ ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ বা ডিডিএল। আর ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ বা ডিএমএল হচ্ছে গিয়ে ম্যানিপুলেট করতে, ম্যানিপুলেট মানে ক্রুড, এই অপারেশন গুলো। ম্যানিপুলেট মানে ক্রিড, রিড, আপডেট, ডিলিট, এই যে ক্রুড, এটাকে বলা হয় ক্রুড অপারেশন। জানবেন আপনারা আরো। তো এইটাই। আর ডাটাবেজ ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের যদি আমি ডেফিনেশন দেখতে যাই, তাহলে এটা আছে গিয়ে যে ডাটাবেজ ল্যাঙ্গুয়েজটা রিলেশনাল ডাটাবেজ স্কিমাগুলোকে ডিফাইন করবে, ডিলিট করবে, ইনডেক্স ক্রিয়েট করবে বা মডিফাই করবে। অর্থাৎ ডিফাইনিং করা, ডিলিটিং করা, ইনডেক্সিং করা, ডিফাইনিং করা, ডিলিটিং করা, ইনডেক্সিং করা এবং মডিফাইং করাটাই, রিলেশন স্কিমাকে মডিফাইং করাটাই হচ্ছে গিয়ে যেই ল্যাঙ্গুয়েজের ডাটাবেজ ল্যাঙ্গুয়েজের যেই ল্যাঙ্গুয়েজটা করে থাকে এই কমান্ডগুলো বা এই অপারেশনগুলো পারফর্ম করে। ঠিক আছে, সেটা হইতেছে গিয়ে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। আর ডিএমএলটা হচ্ছে গিয়ে যে ডাটাবেজ ল্যাঙ্গুয়েজটা, এটাও একটা অন্যতম টাইপ আসলে,
ঠিক আছে, ম্যানিপুলেট করে। সো এই ল্যাঙ্গুয়েজটা কি করে, রিলেশনাল ডাটাবেজে রিলেশনাল অ্যালজেব্রা, আমরা রিলেশনাল অ্যালজেব্রা এই যে যে আমরা বুলিয়ান অ্যালজেব্রা জেনেছিলাম, ঠিক আছে, সেটা বুলিয়ান অ্যালজেব্রাও বলে, ঠিক আছে, রিলেশনাল অ্যালজেব্রাও বলে, ঠিক আছে, সাধারণ অ্যালজেব্রা থেকে এর খুব পার্থক্য আছে। তো এই অ্যালজেব্রা এবং টুলস রিলেশনাল ক্যালকুলাসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত একটা কুয়েরি ল্যাঙ্গুয়েজ। তাহলে ডিএমএলটা হচ্ছে কি কুয়েরি ল্যাঙ্গুয়েজ। কুয়েরিতে কাজ কি হবে, ঠিক আছে, কুয়েরিতে কাজ কি হবে, অনুসন্ধান, কুয়েরি মানে অনুসন্ধান করা, ঠিক আছে, শর্তের ভিত্তিতে কোনো ডাটাবেজ অনুসন্ধান ঘটানো। তো এই ডাটাবেজ ম্যানিপুলেশন এটাই এই কাজটা করবে, রিট্রাইভ করবে কোনো ডাটাকে রিট্রাইভ করবে এবং ওই ডাটা ইনসারশনের কাজ করবে, ডিলিশনের কাজ করে মডিফাই করবে, এই অপারেশনগুলো পারফর্ম করবে এবং প্রয়োজনীয় এর সাথে সম্পর্কিত কিছু প্রয়োজনীয় কমান্ডগুলো সে সরবরাহ করবে। সেটা হবে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ বা ডিএমএল। এই দুইটা টাইপই হচ্ছে ডাটাবেজ ল্যাঙ্গুয়েজের, ঠিক আছে। আর ডাটাবেজ ল্যাঙ্গুয়েজের যদি আমরা গুছানো ডেফিনিশন দেখতে চাই, তাহলে এটা হইতেছে গিয়ে যে ল্যাঙ্গুয়েজের সাহায্যে, অর্থাৎ যে কম্পিউটার ল্যাঙ্গুয়েজের সাহায্যে ডাটাবেজ সিস্টেমে স্কিমা ডেফিনিশন করব আমরা। স্কিমাটা কি, এটা কিন্তু আমরা প্রথম অধ্যায়ে জানি আসছি। স্কিমাটা হচ্ছে গিয়ে ডাটাবেজের যে ডিজাইন, ঠিক আছে, যে বাহ্যিক যে কাঠামোটা, আমরা বিল্ডিং এর কিন্তু লেআউট করি, বিল্ডিং তৈরি করার আগে কিন্তু বিল্ডিং এর লেআউট করি। সো ডাটাবেজের কিন্তু এরকম স্কিমা বলতে ডাটাবেজের এই ডিজাইনগুলি আগে করা হয়, সেই যে ডিজাইনগুলো অবজেক্টগুলোর ডিজাইন, সেটাই স্কিমা। এই স্কিমাকে ডেফিনিশন করা, কোয়েরি অপারেশন করা, ডাটাকে মডিফিকেশন ইত্যাদি কাজ করা হয়, সেই সব ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ডাটাবেজ ল্যাঙ্গুয়েজ। খুব সাধারণ ডেফিনেশন। সো ডাটাবেজ ল্যাঙ্গুয়েজটা কি, এটা কত প্রকার এবং ওই প্রত্যেক প্রকারটা আসলে আলাদা কিভাবে, এবং ডিএমএল ডিডিএল এর মধ্যে পার্থক্যটা কি আসলে, সেটাও ধরতে পারছি আশা করি। এবং হচ্ছে ডিএডিএল কি ডিএমএল কি তা আমরা বুঝতে পারছি। দেখেন এখন হচ্ছে কি ডাটা ম্যানিপুলেশন বা ডিএমএলটা আবার দুইটা টাইপ, আমি বলেছিলাম ডিএমএলটা আবার দুইটা টাইপ, ঠিক আছে। সেটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে প্রসিডিউরাল আর একটা হচ্ছে নন প্রসিডিউরাল, ঠিক আছে। প্রসিডিউরাল আর নন প্রসিডিউরাল, এই প্রসিডিউরাল এবং নন প্রসিডিউরাল এই দুইটার মধ্যে আবার পার্থক্য আমরা জানবো পরে, ঠিক আছে। শুধু এতটুকু জানেন যে ডিএমএলটা আরো দুইটা টাইপ হয়, সেটা হচ্ছে গিয়ে প্রসিডিউরাল আর হচ্ছে গিয়ে নন প্রসিডিউরাল। এরপরে আসি গিয়ে এই টেবিলটাতে আমরা দেখতেছি ডিডিএল এর কিছু কমান্ড লিস্ট ডাউন করা আছে এবং ডিএমএল এর কিছু কমান্ড লিস্ট ডাউন করা আছে, ঠিক আছে, এখানে আর এখানে। সো ডিডিএল এর কমান্ড কোনগুলা কোনগুলা দেখি আমরা। ডিডিএল এর আসলে প্রথম কমান্ডটা হচ্ছে গিয়ে ক্রিয়েট কমান্ড, ঠিক আছে। ক্রিয়েট কমান্ডটা মূলত হচ্ছে গিয়ে একটা টেবিল তৈরি করা, ডাটাবেজের মধ্যে টেবিল তৈরি করা, ঠিক আছে, টেবিলের মধ্যে টেবিল তৈরি করা, এইটার জন্য ব্যবহার করা হয়। ড্রপ স্টেটমেন্ট আছে, ড্রপ স্টেটমেন্টটা হইতেছে গিয়ে ড্রপ স্টেটমেন্টটা মূলত মুছে ফেলতে, ঠিক আছে, কোনো কোনো প্রোগ্রাম কোনো প্রোগ্রামটাকে মুছে ফেলতে, কোনো টেবিলটাকে মুছে ফেলতে ড্রপটা ব্যবহার করা হয়, ড্রপ স্টেটমেন্টটা ব্যবহার করা হয়। সেটা সিনট্যাক্স কি কি কোড লিখতে হয়, ঠিক আছে, এবং কোন 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 ডাটাবেজ ল্যাঙ্গুয়েজে কি কমান্ড দিতে হয় সেটা আমরা পরে জানবো নি, ঠিক আছে। এতটুকু জানেন যে ক্রিয়েটটা দিয়ে টেবিল ক্রিয়েট করা হয়, ড্রপটা দিয়ে টেবিলটা মুছে ফেলানো হয়। আর অল্টার দিয়ে কি করা হয়, অল্টার দিয়ে করা হয় যেটা, এইটা দিয়ে করা হয় আপনার টেবিলটার মধ্যে যদি কোনো পরিবর্তন আনতে চাই, অর্থাৎ কোনো কলামে নতুন ডাটা অথবা কোনো কলামে কোনো রো ইনসার্ট করতে চাই বা কোনো রো এর কোনো তথ্য পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে অল্টার। আর রিনেমটা হচ্ছে গিয়ে টেবিলের নাম পরিবর্তন করার জন্য এই স্টেটমেন্ট বা এই ডিটেইল কমান্ডটা ব্যবহার করি। এরপরে আসি গিয়ে ডিএমএল এর কি কি কমান্ড আছে। ডিএমএল এর সিলেক্ট কমান্ড আছে, ইনসার্ট কমান্ড আছে রো বা কলাম ইনসার্ট করার, আপডেট রো কলামের ডাটা আপডেট, ডিলিট রো কলাম ডিলিট বা ডাটা ডিলিট করা, ট্রানকেট। ট্রানকেট এটা একটু জানবেন, ট্রানকেটটা কি করতে হয়। ট্রানকেট ট্রানকেটের যেটা আছে, ট্রানকেট স্টেটমেন্ট আর মার্জ স্টেটমেন্ট। মার্জটা বুঝবেন, মার্জটা মানে হইতেছে গিয়ে যেমন এইখানে একটা সেল আছে, এখানে একটা সেল আছে, দুইটা সেলকে আমি একত্র করলাম, সেটা হয়ে গেল মার্জ। সো মার্জ স্টেটমেন্ট এরকম করে, ঠিক আছে। এই মার্জ স্টেটমেন্টটাও ডিএমএল এর এই কমান্ডটা দিয়েও দুইটা টেবিলকে এক করে দেয় বা দুইটা টেবিলের দুইটা সেলকে আলাদা আলাদা সেলকে একত্র করে, ঠিক আছে। আর এই মার্জ স্টেটমেন্টটাকে আপসার্টও বলে, ঠিক আছে, আপসার্ট, এটা জানবেন, ছোট প্রশ্ন। এরপর ট্রানকেটটা কি, ট্রানকেটটা হচ্ছে গিয়ে টেবিলে দ্রুততর সময় আমি যদি সকল ডাটা মুছে ফেলাইতে চাই, তাইলে ট্রানকেট স্টেটমেন্ট ব্যবহার করব,
ঠিক আছে, এখন আসি গিয়ে ডাটা ম্যানিপুলেশন সরি ডাটা ডেফিনেশন অপারেশন। এখানে ডিএমএল হয়ে গেছে, এখানে হবে গিয়ে এটা ভুল হয়েছে, এখানে হইতেছে গিয়ে ডেফিনেশন হবে। ঠিক আছে, ডাটা ডেফিনেশনের যে অপারেশন গুলো আছে, ঠিক আছে, তার মধ্যে ক্রিট যে স্টেটমেন্ট, সেই ক্রিট স্টেটমেন্টের সিনট্যাক্সটা দেখবেন। সিনট্যাক্সটা কি হয়, এখানে ক্রিট কমান্ড থাকে এবং ক্রিট কি ক্রিট করতে চাই, আমি একটা টেবিল ক্রিয়েট করতে চাই। টেবিল ছাড়াও ডাটাবেজে অনেক কিছু থাকে, টেবিলের বাইরেও অনেক কিছু থাকে। ঠিক আছে, তবে সাধারণত ক্রিয়েট কমান্ড দিয়ে আমরা টেবিলই ক্রিয়েট করি। ক্রিয়েট টেবিল এই কমান্ড দিয়ে তারপর টেবিলের যে নাম রাখতে চাই সেই নামটা দিব। এটা হচ্ছে বেসিক সিনট্যাক্স। কোড আবার এখানে আছে নিচে। ঠিক আছে, সো এই টেবিল নেম দিয়ে তারপর হচ্ছে কলাম নেম, এর পরবর্তীতে ফার্স্ট ব্র্যাকেট, এটা ওপেনিং করলাম, আবার এটা ক্লোজিংও করতে হবে। আর বাকি যে ব্র্যাকেট গুলো দেখতেছেন ওইগুলো হচ্ছে গিয়ে প্যারামিটারের জন্য ডিফাইন করা। যেমন এখানে সাইজ হিসেবে প্যারামিটার দেব, আর এখানে কলাম নেম এবং কলাম নেমের পরে কলামের ডাটা টাইপ সম্পর্কে কিন্তু আপনারা ধারণা নিয়ে আসছেন প্রথম চ্যাপ্টারে, এবং হচ্ছে পাইথনে ধারণা পেয়েছেন। গতকালকে যে সিরি ক্লাস নিয়েছি সেখানে ডাটা টাইপ সম্পর্কে আপনারা পূর্ণরূপে ভালোভাবে জানছেন। সো কলাম নেম দিয়ে দিবেন যে কলাম রাখতে চান। যেমন এখানে যে ক্লায়েন্ট নাম, আমি একটা টেবিল ক্রিয়েট করছি, ক্রিয়েট কমান্ড দিয়েছি, টেবিল ক্রিয়েট করতে চাই এবং নাম দিয়েছি টেবিলের ক্লায়েন্ট মাস্টার। এরপরে হচ্ছে গিয়ে ক্লায়েন্টের নাম দিয়েছি এবং ওইটা ডাটা টাইপ দিয়েছি ভেরিয়েবল ক্যারেক্টার 2, এবং এটার ভিতরে 6 দিয়েছি এর সাইজ প্যারামিটার। এরপর আবার নেম নামে ক্লায়েন্ট নাম্বার এবং তারপরে নেম। এই টেবিলটা এই আমি তো কমান্ড দিব, এই কোডে কমান্ড দিব এসকিউএল, এটা কমান্ডটা হচ্ছে এসকিউএল এ দেয়া। ঠিক আছে, এসকিউএল এর যে আইডিয়া আছে সেখানে লিখতে হবে। সো এখানে আপনি কমান্ড দিবেন এরকম, কিন্তু আপনার কাছে টেবিল তৈরি হবে যে এরকম। ঠিক আছে, এরকম টেবিল তৈরি হবে এবং টেবিলের দেখা গেছে ক্লায়েন্ট নাম্বার, ঠিক আছে, নেম, তারপর হচ্ছে অ্যাড্রেস, এই জিনিসগুলো নিবে। ঠিক আছে, কলাম নেমে যে এখানে একটা একটা করে প্রত্যেক কলামে ওই নামগুলো ধারণ করবে এবং তাদের সাইজও এখানে পাশে ব্র্যাকেটে প্যারামিটার বলা আছে। কোডগুলো আমরা প্র্যাকটিস করব পরে। ঠিক আছে, শুধু এতটুকু দেখে যান সিনট্যাক্সটা। প্রত্যেকটা ডিএমএল বা ডিডিএল এর যে স্টেটমেন্ট গুলো আছে বা যে কমান্ড গুলো আছে সেই কমান্ড গুলোর সিনট্যাক্স গুলো ছোট প্রশ্নে আসে, এবং হচ্ছে গিয়ে সিনট্যাক্স গুলো পুরোপুরি বুঝতে হবে। বাকি এক্সাম্পল পরে প্র্যাকটিস করব আমরা। এবং কোড গুলো কি, সেই কোডেরও কিছু শর্ট কোডের আমি মূলত এখানে যুক্ত করে দিয়েছি বোঝার সুবিধার্থে। ঠিক আছে, কিন্তু আপনাকে এদের এইগুলি প্র্যাকটিসও করতে হবে, কোডও লিখতে হবে। ঠিক আছে, আমি উদাহরণ দিয়ে দিছি যে দুইটা কোড আমরা এখানে প্র্যাকটিস করব, এবং চাইলে আপনি নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন। আমি এসকিউএল অথবা এমএস এক্সএস আমি আইডি দিয়ে দিব। অনলাইনে আমরা যে এসকিউএল কমান্ড লিখে যে প্র্যাকটিস করতে পারি সেটার লিঙ্কও আমি ক্লাস শেষেই আপনাদের গ্রুপে দিয়ে দিব। আপনারা ওইখানে গিয়ে এইখানের যে সিনট্যাক্স এবং কোডগুলো দেখছি ওই সিনট্যাক্সগুলো মনোযোগ দিয়ে এই চ্যাপ্টারটার এই অংশটুকুতে আমি বলি, আপনারা যদি দেখতে চান আসলে এই প্রথমের এই যে এই এতটুকু, এই প্রথমে এই স্লাইডটা, এখানে জাস্ট আপনাদের জাস্ট আলোচনা এবং যতটুকু বুঝাইছি বুঝলেই আপনারা পারবেন, এখানে জটিল কিছু নাই। ঠিক আছে, এর পরেরটা আছে কি, এখানেও এই জিনিসগুলো তেমন বোঝানোর কিছু নাই, কিন্তু এইখানে গিয়ে এই জিনিসগুলি বুঝে পড়তে হবে, এই পার্টটুকু বুঝে পড়তে হবে। এখানে আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার আছে এবং বুঝে সেটাকে আবার একটু প্র্যাকটিসও করতে হবে। প্র্যাকটিস করলে পরে একদম ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, সো এই দুইটা উদাহরণ আছে, আমি প্র্যাকটিস করাবো, কিন্তু আগে হচ্ছে ধারণা ক্লিয়ার করাই। ঠিক আছে, সো এই গেল। এরপরে আসেন গিয়ে ড্রপ স্টেটমেন্ট 2 নাম্বার। এই সবগুলো কিন্তু এই যে ডিএমএল লিখে রাখছি আমি, কিন্তু বাট এটা হবে ডিডিএল, মানে ডাটা ডেফিনিশনের অপারেশন এগুলা, বা ডাটা ডেফিনিশনের কমান্ড গুলো এগুলো। ঠিক আছে, তো ড্রপ স্টেটমেন্টে কি হয়, ড্রপ, ঠিক আছে, এইটা থাকে ড্রপ, সিনট্যাক্সে ড্রপ থাকে, তারপর টেবিল থাকে এবং পরে টেবিলের নাম থাকে। এরপরে আসি গিয়ে কোড যদি লিখতে চাই ড্রপ লিখবো, ড্রপ কমান্ড দিব। ঠিক আছে, আমি ক্যাপিটাল দিতে পারি, স্মলও দিতে পারি। এরপরে ড্রপ করতে চাই কাকে, টেবিলকে, এবং যেই টেবিলটাকে করতে চাই সেই টেবিলের নাম এখানে দিয়ে দিব, ক্লায়েন্ট মাস্টার, শেষ, সে অল্টার হবে। এরপরে সে ড্রপ হবে, মানে মুছে যাবে, অর্থাৎ ওই টেবিলটা ডাটাবেজে আপনি খুঁজে পাবেন না, শেষ। আমরা কিন্তু এই যে কোডগুলি কমান্ড দিয়ে বলবেন যে স্যার এগুলি তো আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে গুই লেভেলেই তো ডাটাবেজ ম্যানেজমেন্টে করতে পারি, বাট কোন ব্যাপারগুলি কিভাবে ঘটে, আপনি যদি ডাটাবেজ ডিজাইন করতে চান আপনাকে আদ্যপান্ত জানা লাগবে। ঠিক আছে, ওই ডিলিট করার কাজ তো একবার দুইবার দেখাই দিলে একটা গ্রাফিক্যাল মোডে একটা বাচ্চাও পারে, বাট আপনারা কিন্তু ইউজারই হবেন না, শুধু ডাটাবেজের ইউজার, ডাটাবেজের আমি একটু মেসেজ লিখতেছি, সরি।
ঠিক আছে। আচ্ছা সরি, কি যেন বলতেছিলাম। হ্যাঁ, যখন এই এসকিউএল এ আপনাদের গ্রাফিক্যাল মোডে তো একটা ছোট বাচ্চাকে দেখাইলেও পারে পারে, কিন্তু আপনাকে হতে হবে একটা টাইমে ডাটাবেজ নিয়ে কাজ যখন করবেন, সফটওয়্যারগুলো অপারেট করবেন, ইউজার হবেন। ইউজার হওয়ার পরবর্তীতে আপনার করবেন আপনি, ইউজারের পরবর্তীতে ম্যানেজার হবেন, ঠিক আছে। এরপর মেনটেনেন্সই আছে, এরপর অ্যাডমিনিস্ট্রেটর আছে, ঠিক আছে। যেমন ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর কিন্তু খুব প্রেস্টিজিয়াস একটা জব প্রফেশন, সেটা যে কোনো ফিল্ডেই, ঠিক আছে। যে কোনো বড় অর্গানে ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর যারা বা এই টাইপের যারা ডিপ্লোমা করে মূলত বিদেশেও জব টপ নেয়, তাদের কিন্তু খুব হাই পেড স্যালারি থাকে। ডাটা সায়েন্স এবং ডাটা সায়েন্স রিলেটেড বা ডাটাবেজ রিলেটেড যে কোনো প্রফেশন এখন খুব প্রেস্টিজিয়াস, এবং ডাটাবেজ ম্যানেজমেন্ট এই সাবজেক্টটাও খুবই খুবই একটা মানে ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট সবার, এইটা নিয়ে এটা যত দিন যাইতেছে তত চাহিদা বাড়তেছে, ঠিক আছে। আহ, খুবই 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 এরপর আসি, তাই এই সাবজেক্টটাকে যদি আপনি একটু আমরা গুরুত্ব দিয়ে শেষ করতে পারি এবং এইগুলির বেসিক যে কনসেপ্ট গুলো যদি বুঝতে পারি, ঠিক আছে, আমাদের জন্য কিন্তু অনেক হবে, ঠিক আছে। বরং এই যে যেই ডাটাবেজ ম্যানেজমেন্ট এবং ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমিক, ঠিক আছে, এরপর হচ্ছে গিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এইগুলি সমন্বয় করেই কিন্তু আপনি একটা কমপ্লিট আসলে একটা সেন্স ডেভেলপ হবে আপনার, এবং আপনি দেখা গেছে গিয়ে সফটওয়্যার ডেভেলপমেন্ট করা বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করার কাজগুলো খুব করতে পারবেন, ঠিক আছে। এর বাইরে তেমন বেশি কিছু নাই। ফার্দার আরো আলোচনা আছে, আরো প্র্যাকটিস চর্চা, এবং যত দিন যাবে তত এক্সপিরিয়েন্স গ্যাদার হবে, কিন্তু এগুলি হচ্ছে বিষয়, এগুলি হচ্ছে বেসিক ফাউন্ডেশন, ঠিক আছে। তো ডাটাবেজ ডেফিনেশনের আরেকটা অপারেশন হচ্ছে অল্টার স্টেটমেন্ট। এই অল্টার স্টেটমেন্টের কাজ আমি বলছিলাম যে মানে অ্যাড করা, মডিফাই করা, যদি সংশোধন করা, পরিবর্তন করার দরকার হয় টেবিলে আমার, আমি অল্টার করব, অল্টার আনবো, ঠিক আছে। অল্টার করি না, আমরা বলি না যে এর দিয়ে অল্টার করে দাও, ঠিক আছে, এটা দিয়ে এটা অল্টার করো, অল্টারনেশন করো, ঠিক আছে, বিকল্প করো, পরিবর্তন করো, ওইটাই আর কি। সো অল্টার টেবিল, এরপরে হচ্ছে যেই টেবিল কে যে টেবিলের ভিতরে অল্টার করব আমরা, সেই টেবিলের নেম দিব। অ্যাড করব, অ্যাড কমান্ড, দুই ধরনের কমান্ড মূলত আছে অল্টার করতে গিয়ে। এরপরে অ্যাড, যদি আমি কোনো ধরনের কোনো নতুন কলাম অ্যাড করতে চাই, ঠিক আছে, যতগুলোই কলাম অ্যাড করতে চাই, সেই কলামগুলোর নিউ কলামের নাম দিব এবং ওইটা ডাটা টাইপ এবং ওই সাইজে প্যারামিটার উল্লেখ করে দেব এইভাবে। এবং যতগুলো কমা চাই, যতগুলো কলাম চাই, একটা কলাম ইনসার্ট করব, তারপরে কমা দিয়ে দিব, ঠিক আছে। এরপর আরেকটা ইনসার্ট চাই, কমা দিয়ে দিব, এইভাবে ডট 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 দিয়ে শেষ করব গিয়ে সেমিকোলন দিয়ে। আরেকটা জিনিস জানবেন, এসকিউএল এ যে আমরা কমান্ড লিখি, এসকিউএল এ যে কমান্ড লিখি বা এই যে কোডগুলো লিখবো, সব শেষে একটা লাইন শেষ করার জন্য সেমিকোলন ব্যবহার করব। আর এরপর আরেকটা কমান্ডই আছে অল্টারের ভিতরেই, মডিফাই। আপনি অল্টার করবেন টেবিলটা, টেবিলের নাম আনবেন, আনার পরে মডিফাই কমান্ড যদি দেন, তাহলে কলাম নেম দিবেন যেটাকে মডিফাই করবেন আপনি, এরপর নিউ ডেটা টাইপ, ঠিক আছে, ওইটা ডেটা টাইপ এবং নিউ সাইজ যদি দেখা গেছে একটা কলামের আমি আগে সাইজ দিয়েছিলাম 20 প্যারামিটারে, এখন এটা নিউ সাইজ আমি দিতে চাই 25, সব ঠিক আছে, মডিফাই করব, কলাম নামটাকে আমি আনবো, যেই কলামে আমি নিউ ডেটা টাইপ, যেই কলামটা নিউ ডেটা টাইপ করতে চাই বা নিউ সাইজ দিতে চাই, নিউ ডেটা টাইপ করতে চাইলে, নিউ সাইজ দিতে চাইলে 20 এর জায়গায় 25 করে দিব, আগে ছিল 20 পরে 25 হয়ে যাবে। আর নিউ ডেটা টাইপ দিতে চাইলে আগে যদি ক্যারেক্টার ভেরিয়েবলে থাকে, এখন আমি আইএনটি দিয়ে ইন্টিজার করে দিতে পারি, ঠিক আছে, ইন্টিজার করে দিয়ে তার পরবর্তীতে এখানে 20 এর জায়গায় 25, তাহলে কি নিউ ডেটা টাইপ হবে, সাথে সাথে নিউ নিউ সাইজ হবে। এরপর আসি গিয়ে রিনেম, টেবিলে রিনেম করার দরকার হয়, যদি টেবিলের আগের নামটা আমি বদলাই, যেমন আমি এর আগে ক্লায়েন্ট মাস্টার নামে যে টেবিলটা নিয়ে আসছিলাম, ঠিক আছে, শুধু ক্লায়েন্ট মাস্টার, ঠিক আছে, এই ক্লায়েন্ট মাস্টার নিয়ে আসছিলাম, এটাকে এরপরে আমি নাম দেবো যে ক্লায়েন্ট মাস্টার, আপডেট করছি কিছুটা, আপডেট করার পর এখন ক্লায়েন্ট মাস্টার 1 দিব। জাস্ট আহ, আমি টেবিলটাকে টেবিলে থাকা অবস্থায় রিনেম দিব, ওল্ড ওল্ড যে টেবিল আন্ডারস্কোর টেবিল নাম আছে সেটার পরে 2 দিব, 2 দিয়ে তারপর নিউ যে টেবিল নামটা রাখতে চাই সেটা লিখবো, লেখার পরে সেমিকোলন দিয়ে ক্লোজ করব, ঠিক আছে। রিনেম, ওল্ড ওল্ড টেবিল নাম ছিল ক্লায়েন্ট মাস্টার, সেটাকে ক্লায়েন্ট মাস্টার 1 দিয়ে সেমিকোলন দিয়ে, এটা হচ্ছে কোর্স, এটা সিনট্যাক্স, এটা হচ্ছে কোড, ঠিক আছে। এরকম দিলে আমাদের কি আমার টেবিলের নামটা রিনেম হবে। এই গেল। এরপর আসি গিয়ে ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট, এটা একটা কনসেপ্ট ডাটাবেস ল্যাঙ্গুয়েজের সাথে একটা খুবই ঘনিষ্ঠপূর্ণ কনসেপ্ট, ঠিক আছে। এবং ডাটাবেজে যেই দুই ধরনের ডাটা ল্যাঙ্গুয়েজ আছে, ডিডিএল ডিএমএল, ঠিক আছে, এই দোনোটার সাথেই সম্পর্কিত একটা কনসেপ্ট, খুব
খুবই সম্পর্কিত কনসেপ্ট। তো এই ইন্টিগ্রিটি কনসেপ্টের কারণ বিষয়টা কি, যে ডাটাবেজে যখন আমরা কোনো এন্ট্রি করি ডাটা, তখন সেটা কি সঠিক, অ্যাকুরেট, বৈধ না সঙ্গতিপূর্ণ, কনসিস্টেন্ট, বৈধ কিনা, অ্যাকুরেট কিনা ইত্যাদি স্পেসিফাই বা নির্দিষ্ট করার জন্য কিছু প্রয়োজনীয় কমান্ড, ঠিক আছে, যে এসকিউএল অন্তর্ভুক্ত করা হয়েছে বা এসকিউএল অন্তর্ভুক্ত করা আছে, সেটা হচ্ছে ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট, বা আমরা অন্তর্ভুক্ত করে দিতে পারি, সেটা হয় ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। এই জাতীয় কমান্ডগুলির মাধ্যমে আমরা কি প্রকাশ করি, একটা বাধ্যবাধকতা প্রয়োগ করি ডাটাবেজে। স্যার, হ্যাঁ বিজন স্যার। বলছিলাম যে ডাটা ইন্টিগ্রিটি এটাও ইয়াতে আমাদের ওই যে অ্যাসাইনমেন্ট ওটাতেও আছে, বা ডিডিএল কি, হ্যাঁ, বা তো ওই যে আমি ইয়া করছিলাম, মানে অ্যাসাইনমেন্ট একটা পেয়েছি ডাটা ও বাড়ির কাজ একটা দেওয়া আমাদের। হয়েছিল, আমি তো একটা ক্লাস নিয়েছি, একটা নিয়েছি, ঠিক আছে। হ্যাঁ স্যার, তো ওইটা আমি ইয়া করেছি, সাবমিট করেছি। সাবমিট করে দিয়েছেন, যাক খুবই ধন্যবাদ বিজন স্যার, আপনি খুব সুন্দর আগাইতেছেন, এটা খুব ভালো আসলে। হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, আপনি এই এখন আজকে ক্লাস শেষ করে কিন্তু আবার হচ্ছে গিয়ে গতকালকে সি প্রোগ্রামিং এর কিন্তু বাড়ির কাজটা আমি এখন আপলোড করি নাই, আমি আজকে দিব, স্লাইড গুলো দিব, মানে অনেক কাজ করে আছে দেখছেন, আমি কি বললাম, মানে কর্মযোগ্য কিন্তু কম না, আমি দেখতেছি যে আসলে অনেক কিছু রেডিমেড, বাট ভালো পরিমাণ শ্রম এবং সাধনা এবং মেধা এখানে ব্যয় করার আছে। আমি কিন্তু সবগুলো এই যে হোমওয়ার্ক গুলো আমি নিজে নিজেই মূলত ই করে গুছাই এইভাবে দিচ্ছি আপনাদের, ঠিক আছে, আমি নিজে টাইপ করে এই বিষয়গুলো ই করে দিতেছি, এবং আপনাদের বই হেল্প নিতেছি, আমি একেবারে যে আমার মাথা থেকে আনতেছি এরকমও না, তবে আমি কিছুটা মডিফাই করতেছি খুব, যে আপনাদের বই এবং আমার কাছে যে বইগুলো আছে, এবং আবার হচ্ছে গিয়ে এক্সটার্নাল কোনো সোর্সে যদি পাই, ওইখান থেকে গুরুত্বপূর্ণ মনে করি যে এটা ব্যবহারিক বাড়ির কাজ হিসেবে দিলে আপনাদের ধারণাগুলি কনসেপ্ট ক্লিয়ার হবে, অথবা আমি যেখানে মিসিং করে যাব আলোচনা, আমারটা আপনি বুঝতে পারেন না, আমার সবই যে বোঝানোটা বুঝবেন এটা হয় না, ঠিক আছে, সেটা হয় না, ঠিক আছে। কারণ আমার তো বোঝানোর ক্যাপাসিটি হয়তো ওরকম ধীরে ধীরে হবে হয়তো, বা হচ্ছে গিয়ে কোনোটা আছে হ্যাঁ স্যার, আমরা ভালো বুঝতে পারি স্যার। ঠিক আছে। যেমন আমি কিছুটা ইমপ্রুভ করছি দেখেন স্যার, আগে কিন্তু অডিওর একটা ঝামেলা ছিল স্যার, আমি একটা খুব কম দামি হ্যাঁ স্যার, মাইক্রোফোন, তখন কথা ভালো বোঝা যাচ্ছিল না, কিন্তু এখন বোঝা যাচ্ছে। হ্যাঁ মোবাইলের হ্যাঁ মাইক্রোফোন নিয়ে আমি হচ্ছে গিয়ে আপনাদের ক্লাস নিলাম এই ফার্স্ট সেমিস্টারেই, বা অথবা ল্যাপটপের যে ডিফল্ট মাইক্রোফোন সেটা ব্যবহার করে ক্লাস নিলাম, ঠিক আছে। স্যার, আর হয় কি আমাদের আমি ডেস্কটপে হচ্ছে কি, আমি ডেস্কটপ যেগুলো আমাদের মিনি 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 সিপিইউ যেগুলো, এগুলোতে তো আমরা মাইক্রোফোনটা ইউজ করতে পারি ইজিলি। হ্যাঁ 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 আর ল্যাপটপে আরো ভালো হয় আর কি, সুবিধা, ল্যাপটপে ক্লাস নিলে অনেক ভালো হয়। হ্যাঁ, তো আমি এই করে যে এবার কোনো সময় এবার মানে আনি লাগছে, তখন যে কোনো জায়গায় নিয়ে ক্লাস নেয়। হ্যাঁ হ্যাঁ, তো আমি দেখলেন স্যার এবার কিন্তু আপনাদের জন্য হচ্ছে গিয়ে যে মাইক্রোফোনটা ক্রয় করলাম, এবং এটা খুবই দামি মাইক্রোফোন, ঠিক আছে, মোটামুটি ভালোই, এবং আমি আমার পরিচিত দোকান থেকে মাল্টিপ্লান স্যার, থেকে নিয়েছি। মানে কোথা থেকে নিছিলেন? এটা মাল্টিপ্লান থেকে নিয়ে আমার এক চাস্তো, মাল্টিপ্লান না? হ্যাঁ চাস্তো ভাইয়ের দোকান টেক ওয়ার্ল্ড বিডি। যদি এফোর টেক, টেক টেক না এফোর্ট টেক না স্যার, এফোর্ট টেকটা হচ্ছে কি অন্যরকম একটু, এফোর্ট টেকটার আসলে আমার কাছে ডিজাইন প্যাটার্ন, এটা হচ্ছে খুবই ও, এফোর ফ্লেক্সিবল, টেকের আমার ইউজ করা আছে, ওইটা মোটামুটি এবং ভালোই, আপনি হ্যাঁ হ্যাঁ আপনি যদি এটাও ইউজ করবেন স্যার, আমি ভালো এটা বলে হবে। দিই, ঠিক আছে, এটা যদি কানে রাখেন বা আপনি সাথে রাখতেছেন, আপনার কোনো কান ব্যথা হবে না, কোনো ভারী লাগবে না, হ্যাঁ মনে হ্যাঁ, হবে না একটু যে আপনি সব হাত থেকে সব। রাখতেছেন, ঠিক আছে। হ্যাঁ স্যার, দেখছি আপনি যখন হ্যাঁ কল দিছিলেন যে তখন আমি দেখছি। আমি আপনাদেরকে ভিডিও দেখাইলাম না একবার, ভিডিওতে এসে, হ্যাঁ তো স্যার। এটাই যেটা বলতেছিলাম, তো এই মাইক্রোফোনটা নিলাম, একটু ইমপ্রুভ করলাম, এরপরে বাড়ির কাজের ব্যাপারটা কিন্তু অতভাবে মেনটেন করি নাই ফার্স্ট সেমিস্টারে, আর শুরু থেকেও ক্লাস নেই, আমি কিন্তু একেবারে প্রতিষ্ঠান আর নির্দেশনার চেয়েও বড় নির্দেশনা আমি নিজে করে, যে আমাকে ক্লাস এখন স্টার্ট করতে হবে তা না, বরং আমি নিজে উদ্যোগী ক্লাস শুরু থেকে স্টার্ট করে দিছি, যে কয়টা ক্লাসই আছে সেটা আমি কাউন্ট ওইভাবে করব না, প্রতিষ্ঠান কাউন্টেরও ব্যাপার রাখছে, বাট আমিও কাউন্ট করতেছি না, ঠিক আছে। আমার কথা হচ্ছে কি, আমি যেভাবে স্ট্রাকচারটা সাজাইছি 35 থেকে 40টা ক্লাস, ওইভাবে শেষ করি, ওইভাবে জিনিসগুলো শেষ করি গুছায়, এবং প্রত্যেকটাকে আমি সুন্দর করে সাজাইছি, প্রত্যেকটা সাবজেক্টে আশা করি আপনাদের আমার আলোচনা অন্তত শেষ হবে, আপনারা নিতে পারবেন এক আলোচনায় না, আমি তো একটা প্রসেস বলছিলাম যে ক্লাসের আলোচনার পরেও আপনারা ক্লাস, তারপরে বুকে কানেক্ট, বইতে গিয়ে কানেক্ট করবেন, বইতে কানেক্ট করে সেখান থেকে আবার নোট নেবেন, বা সরি নোটের আগে আবার এটা করবেন, নোটের আগে এটা করবেন যে আহ, আহ,
প্রেজেন্টেশন, বই পড়ছেন, যতটুকু আলোচনা করছেন ওইটা নিজের মতো করে প্রেজেন্ট করবেন। প্রেজেন্ট করার পরে ওই প্রেজেন্টের পরে যেটা মনে করবেন কি আসলে রাখা দরকার নোটে, কারণ ওইটাকে আমার আরেকবার দেখতেই হবে। আর না হয় আমি ওই জিনিসটা ক্লিয়ার হব না, বা আমার মাথায় থাকবে না, বা আমার কাছে আমি পারবো না ওই জিনিসটা। ঠিক আছে? বা ওই অংশটুকু গুরুত্বপূর্ণ, অথবা এটা আমার অজানা, সেইটুকু নোটে নিয়ে আসবেন, ভালো হবে। বড় একটা চ্যাপ্টার ছোট্ট হয়ে আসবে। নোট নিলেন, নোট নেওয়ার পরে ওই নোট থেকেই রিভিশন দিবেন। আপনি পূর্ণ ওই চ্যাপ্টারটাকে আবার পুরো শুরু টু শেষ পড়তে যাবেন না, অত হিউজ টাইম আপনাদের নাই, কারোই নাই, হয়ে ওঠে না। এটা হচ্ছে কৌশল আসলে। সো রিভিশন দিবনি, 3 বার দিই 4 বার দিই, একটা ফ্রিকোয়েন্ট পরে পরে রিভিশন দেওয়ার পরে বারংবার টেস্ট করে যাব, নিজেকে টেস্ট করলে ঝালাই করলে এই তো হয়ে গেল প্রস্তুতি। সো মিসিং হবে, ক্লাসে টিচার যা বলবে শতভাগ আপনি গ্রাফ করতে পারবেন না, শতভাগ অ্যাবজর্ব করতে পারবেন না। বাট ওই যে আবার ব্যাকআপ ক্লাস দেখবেন পুনরায় যদি কোথাও থাকে। আর আমি বোঝানোর চেষ্টা করতেছি, এবং ধীরে ধীরে কনসেপ্ট গুলাকে আরো কিভাবে উদাহরণ দিয়ে সহজ করে আনা যায় সেই চিন্তাও রাখতেছি। ঠিক আছে? কেননা যত যাবে দিন যাবে তত কিন্তু এই বিষয়গুলি আমার খুব পরিমাণেই হবে, তাই না? যাই হোক, স্যার আমরা আসলে অন্য আলোচনা চলে গিয়েছিলাম অফ টপিকে, এখন আসি ক্লাসের ডিসকাশনে। ক্লাস ডিসকাশনের পরে পরিপূরক কিছু আপনাদের রিভিউ এবং কোশ্চেন এবং ডাউট ক্লিয়ার করার অবশ্যই আমি পার্ট রাখবো। এটাও করতেছি স্লাইডে। দেখেন এখন এত কিছু আবার রাখি না কি কারণে, আমরা যখন আমি তো সার্টিফাইড ট্রেনার অ্যাসেসর এনএসডির, তো ওইখানে প্যাডাগজি লেভেল 4 করেছি আমি। ঠিক আছে? খুবই পরিশ্রম করে, এটা ইংলিশ মিডিয়াম ছিল। খুবই প্রচেষ্টা করতে হয়, এই জিনিসগুলি খুবই চ্যালেঞ্জিং আসলে। সহসা কেউ পারে না। খুব কষ্ট করতে হয় আসলে। এখন তো আরো কষ্ট হয়ে গেছে, আরো জটিল হয়ে গেছে। অনেক অনেক প্রশ্ন পড়তে হয় এবং অনেক চর্চা করা লাগে। সো যখন ট্রেনার হই তখন ওইখানে আমি শিখেছিলাম, আমার অনেকগুলো মডিউলের ভিতরে এটা একটা ছিল, ট্রেনিং এর জন্য যত আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড যেই বিষয়গুলো, ঠিক আছে, বা টেকনিক্যাল বিষয়গুলো কিভাবে মূলত ট্রেন করাইলে, স্লাইড ডিজাইন করলে এবং সেই অনুযায়ী ডিসকাশন করলে বা প্র্যাকটিক্যাল হাতে কলমে দেখাইলে, কি প্রক্রিয়ায় দেখাইলে মূলত একজন ট্রেনি বা লার্নার সর্বোচ্চ ফেসিলেট হতে পারে, পুরোপুরি পুরোপুরি সে ব্যাপারগুলো আছে। ঠিক আছে? এবং আমি সেই জিনিসগুলো কিন্তু অ্যাপ্লাই করে চাইলে পারি। ঠিক আছে? কিন্তু সেই ক্ষেত্রে আমাকে ওই ব্যাপারটা করতে গেলে স্লাইডে আর অনেক কিছু ব্যাপার চলে আসবে। প্রত্যেকটা ক্লাসই দেখা গেছে কি প্রত্যেকটা চ্যাপ্টারে আমাকে ক্লাস লাগবে 3 থেকে 4 5টা করে। কিন্তু ওইভাবে কিন্তু আর তখন আমার পারবো না, কারণ আমি ওইভাবে যদি আগাইতে চাই ওই ওয়েতে, আপনারাও যে ক্লাস করবেন, ক্লাসের পরে আর আপনাদের নিজেদের কোনো প্র্যাকটিস করা লাগবে না, ক্লাসেই সব শেষ হয়ে যাবে। এরকম হচ্ছে ব্যাপার, কিন্তু আমি ওই আঙ্গিকে তো পারতেছি না। আমাকে জাস্ট কি করতে হইতেছে, ডিসকাশনগুলি যত কুইকলি ক্লিয়ার করে আপনাদের শর্ট কিছু প্রশ্ন নিয়ে টিয়ে তারপরে ছেড়ে দেওয়ার একটা করতে হইতেছে। সো বুঝতেছেন আশা করি। সো ওই ওইতে আমি আগাইতে পারতেছি না, ওইভাবে স্লাইডও ডিজাইন করিনি। আর না হয় অনেক কিছু আসতো আসলে, দেখতেন আপনারা এই যে এই জিনিসগুলো, যেমন এই যে আমার এই ব্যাপারটা, আমি এইটাও পুরনো কোর্সের মধ্যে এই ব্যাপারটা রাখতাম এবং রাখবো। পরে কোনো একটা সময় দেখা গেছে কি যদি হিউজ টাইম পাওয়া যায় বা কোনো একটা বিষয়ে এরকম পাই যে দেখা গেছে আমি আরো বড় কোনো কোর্সের বা হচ্ছে কি একটা সাবজেক্টের দায়িত্ব পাইছি, তখন ওই একটার জন্য আমি দেখা গেছে এই ব্যাপারটা ইনফেসিস করব, যে এই কৌশলগুলো। কেননা কৌশলী না হলে এবং হচ্ছে কি একটা সিস্টেমেটিক্যালি ওয়েতে যদি আপনি না আগান, আপনি তো ঠিকই পৌঁছাবেন, ঠিকই যাবেন। যেমন একটা উদাহরণ আমি প্রায় এই সময় আমার শিক্ষার্থীদের দেই। ঠিক আছে? ক্লাস বিশেষ করে যখন নতুন ক্লাসে চলে যাই বা কোনো ধরনের করি, বা কোনো দেখা গেছে পড়ার বাইরে আলোচনা করতে চাই, আমি এই আলোচনাটা করি যে আমরা কোন পথটা বেছে নেব। আমার দোতলায় 3 তলায় ওঠার জন্য সিঁড়ি আছে, জানালা আছে, মই আছে, অপর বাড়ির ছাদ আছে। ঠিক আছে? সেই ছাদ বাইয়ে আইসে আবার লিফট আছে। তো অনেকগুলো প্রসেস, অনেকগুলো মেথড কাজ সম্পাদনের বা এই 3 তলায় ওঠার, আমরা কোনটা বাইছে নিব? সব স্টুডেন্ট এক বাক্যে বলে স্যার লিফট। ঠিক আছে? সবচেয়ে কম সময় এবং দ্রুত সময় আসা যাবে কষ্ট ছাড়া। ঠিক আছে? সো এরকম আবিষ্কার করতে হবে আসলে। ঠিক আছে? অনেক পদ্ধতি আছে আসলে, যেটাই শেষ করেন, যেটাই শিখেন, জানেন, বুঝেন এবং লার্নিং করি আমরা। কিন্তু আমাদের সবচেয়ে সহজ যে পথটা, শর্টকাট যেটা, সেটা সেটা বের করে নিতে হবে আর কি। ধীরে ধীরে এটা আবিষ্কার হবে এবং ধীরে ধীরে এটা আমরা আসলে জানতে পারবো। যাই হোক, আলোচনা করে আগাই, কিছু বুঝতে পারবেন। দেখেন এখন ইন্টিগ্রিটি কনস্ট্যান্টের ব্যাপারটা হচ্ছে এই ব্যাপারগুলি যে করে দেওয়া হয়, ঠিক আছে, ডাটাবেজে, সেটা ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। যেমন উদাহরণে যদি আনেন, এই ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট একটা ডাটাবেজে কেন দরকার, কোন ফিচারের জন্য দরকার, একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট, সেখান থেকে ডেবিট ক্রেডিট কার্ডের যে মাধ্যমে একবারে সর্বোচ্চ 50,000 টাকা আপনি এর বেশি উত্তোলন করতে পারবেন না, এই যে যে ক্রাইটেরিয়াগুলি সেট করে দেওয়া হয়, ঠিক আছে, সেটা কিন্তু ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। এরপর অ্যাকাউন্টে 5,000 টাকার নিচে না, এটা কিন্তু হয় এরকম 5,000 টাকা বলেছি, যেমন আমি আমার অগ্রণী ব্যাংকে আমি 500 টাকার নিচে রাখতে পারি না।
ঠিক আছে, এর চেয়ে নিচে লো করা যায় না। তো এই যে যে বিষয়গুলো যে ওই ডাটাবেজে সেট করে দেওয়া হয়, বা ডাটাবেজে মূলত ওই ফিচারগুলো আনা হয় ইন্টিগ্রিটি কনস্ট্রেন্টের মাধ্যমে। স্যার, ক্রেডিট লিমিট এখন আপনার মিনিমাম হচ্ছে 1 লাখ, বুঝছেন? মানে হ্যাঁ 1 লাখ টাকা লিমিট দেয় সবাইকে। এক হ্যাঁ লাখ টাকা এক্সপেন্স করা যায়। হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন হ্যাঁ, ব্যাংকের কিন্তু বিভিন্ন রকমই আছে, ঠিক আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ। আর সবাইকে দিচ্ছে না তো এখন। হ্যাঁ মিনিমাম সেকেন্ড ক্লাস হতে হবে, গভ সার্ভিসেস, তাহলে দিবে, বুঝছেন? আর হ্যাঁ, ওনাদের তো একটা সিস্টেম আছে, ওখানে হচ্ছে আপনার আমি ডেবিট কার্ড অ্যাকাউন্ট বলতেছি। ভেরিফাই করে, তো ওই ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার হলে হ্যাঁ হয় কি, টাকা যে কোনো সময় কেটে নেয়, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, যে কোনো বুঝছি। ব্যাংকের সাথে। আমি মূলত ক্রেডিট কার্ড ইউজ করি না, আমার ডেবিট কার্ড আছে আসলে। হ্যাঁ, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওইটাই। ডেবিট কার্ডেই ভালো, ক্রেডিট কার্ডে সমস্যা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকা শেষ হয়ে যায় কিন্তু। আর ক্রেডিট কার্ড তো, হ্যাঁ হ্যাঁ, অনেক ধরনের। ডেবিটের সুবিধা আছে। ডেবিটে আমার টাকা যত টাকা আছে সেটাই আমি খরচ করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আর ওটা হচ্ছে লিমিট শেষ হয়ে গেলে তার ইউজ করা যাচ্ছে না, আর আমার যেতেছে। পেমেন্ট করতে হচ্ছে। হ্যাঁ, যাই হোক, ডাটা ইন্টিগ্রিটির এই ব্যাপারটা তিনটা ভাগে ভাগ আছে। একটা হচ্ছে এন্টিটি ইন্টিগ্রিটি, একটা হচ্ছে ডোমেইন ইন্টিগ্রিটি, আর একটা হচ্ছে কি রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি। ঠিক আছে, এই তিন ধরনের এন্টিটি আছে। ঠিক আছে, ডাটা এন্টিটি, ঠিক আছে, এন্টিটি ইন্টিগ্রিটি, ডোমেইন ইন্টিগ্রিটি, রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি। এখন এই তিনটার ভিতরে তিনটাই কি রকম? যখন একই টেবিলে একই ধরনের দুইটা রো প্রবেশের অনুমতি বা অনুমোদন না করি, তখন সেটা ইন্টিগ্রিটি এন্টিটি। অর্থাৎ একটা টেবিল তার একই ধরনের দুইটা রো প্রবেশের অনুমতি দেয়া, অনুমতি বা অনুমোদন না করাটাই হচ্ছে এন্টিটি ইন্টিগ্রিটি। জানবেন এন্টিটি ইন্টিগ্রিটিটা কি? আসে ছোট প্রশ্নে, বড় কোনো প্রশ্নে তেমন আসবে না। এরপরে যদি ইন্টিগ্রিটি বলতে কি বোঝায় বর্ণনা করো, তখন আবার এই তিনটে আপনাকে ইলাবোরেট করতে হবে। আবার হচ্ছে কি যে এই পুরো কথাগুলো বকবক করে বলে দিতে হবে, ঠিক আছে। যাই হোক, হচ্ছে আমি আগাই। এরপর ডোমেইন ইন্টিগ্রিটিটা কি? রেস্ট্রিক্টেড ডাটাকে পূর্বেই ডাটা টাইপ নির্দিষ্ট করাইটাই হচ্ছে ডোমেইন ইন্টিগ্রিটি। ঠিক আছে, রেস্ট্রিক্টেড যে ডাটা আমি যেটা ইনসার্ট করতে পারবো না, তার ডাটাটা আগেই যদি আমি টাইপটা নির্দিষ্ট করে দিই, সেটা হবে ডোমেইন ইন্টিগ্রিটি। রেস্ট্রিক্টেড ডাটা, যেমন আমি বললাম যে তারিখের ঘরে আপনি ওইখানে নাম ইনসার্ট করতে পারবে না, দিবেন তো এরর দেখাইবে, সেটা রেস্ট্রিক্টেড ডাটা টাইপ। তো এখানে নামটা হচ্ছে গিয়ে অবশ্যই ক্যারেক্টার টাইপ ডেটা, যদি সি চিন্তা করি। আর যদি পাইথন চিন্তা করি তাহলে সেটা স্ট্রিং টাইপ ডেটা। ঠিক আছে, তো ওইটা কিন্তু কি করবে, ডাটা টাইপ এটা নির্দিষ্ট করে দিছে, তো এটা ডোমেইন ইন্টিগ্রিটি। এরপরে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটিটা কি? একই টেবিলে একই রো এর মতো অন্য আরেকটা টেবিলের একই রো অথবা একই ধরনের ডাটা প্রবেশ করানোই হচ্ছে কি রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি। যেমন কাস্টমারের জন্য কাস্টমার আইডি নামক রোটা, সেটা হবে গিয়ে কি রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি। ওই যে রেফারেন্স, যেটা আমরা কিন্তু জানি যে রেফারেন্স সেল আছে, অ্যাবসলিউট সেল অ্যাড্রেস আছে, রেফারেন্স রিলেটিভ সেল অ্যাড্রেস, আর হচ্ছে কি এই অ্যাবসলিউট সেল অ্যাড্রেস আছে, আমরা এক্সেল এটা জেনেছিলাম। এরপরে দেখি গিয়ে ডিএমএল এর অপারেশন গুলো দেখি। আমি একটু দ্রুত আগাইতেছি সংক্ষেপেই, স্যার আপনারা গ্রেপ করবেন, আশা করি বুঝতেছেন। সো ডিএমএল এ আছে গিয়ে প্রথমে আছে ইনসার্ট স্টেটমেন্ট। ইনসার্টটার কাজ কি? সরাসরি টেবিল আমরা কি করব, টেবিলটাকে ধরবো, তার মধ্যে কি করব, ডাটা ইনপুট করতে পারবো, এর জন্য ইনসার্ট স্টেটমেন্ট। ইনসার্ট এর সাথে আবার ইনটুটাও ব্যবহৃত হয়। সিনট্যাক্সটা হচ্ছে ইনসার্ট ইনটু, তারপর টেবিলের নামটা দিব। আর এরপর হচ্ছে কলাম নেম, ওই যে কমা দিয়ে কলাম নেম, ঠিক আছে। এরপরে কলাম, যেই কলামগুলিতে আমি ভ্যালু ইনসার্ট করব, যেমন ইনসার্ট কলাম একটা টেবিলে, যেখানে বলা আছে যে ইনসার্ট ইনটু টেবিল নেম, আচ্ছা টেবিল নেম দিয়ে দিছি। এরপর হচ্ছে সিলেক্ট কলাম, না এটা না, এটা দেখি। এই যে কলাম নেম এখানে দিলাম, যে আমি বললাম যে কাস্টমার আইডি, এরপর হচ্ছে সিগার নেম। এই দুইটা কলামকে আমি ধরলাম টেবিল, এবং এখন এই দুই কলামের ভ্যালু দিব। ভ্যালুতে যা দিবে সেটার এক্সপ্রেশন এখানে ভ্যালুস এই যে আমি কমান্ড দিলাম, সেটার পরে ভ্যালুস টাইপ ব্র্যাকেটের মধ্যে দিব। দ্বিতীয় যেটা হবে ওই দ্বিতীয় কলামটার, সেটাকে আবার দিয়ে দিব ভ্যালু, নাম হইতেছে গিয়ে এবি। ঠিক আছে, এরকম করে মূলত টেবিল আমি ইনসার্ট করব। এরপর আসছে কি আপডেট। টেবিলের কোনো রেকর্ড বলা হয় কোনটাকে, যখন আমরা একটা, ঠিক আছে, টেবিল তৈরি করি, টেবিলে তো থাকে গিয়ে সেল থাকে, সেলের কনসেপ্ট আছে, রো থাকে, ঠিক আছে, এরপরে ফিল্ড থাকে, আর কলাম থাকে, এই জিনিসগুলো, এটা হচ্ছে কলাম,
এইগুলি হচ্ছে গিয়ে রো, ঠিক আছে, আর এইগুলি এক একটা সেল, ঠিক আছে, এক একটা সেল। আর এরকম রো, কলাম, ঠিক আছে, এই প্রত্যেকটা এক একটা রেকর্ড, প্রত্যেকটা রোই, প্রত্যেকটা রোতেই যা থাকে এখানে যে তথ্যগুলো থাকে এদের একত্রে বলে রেকর্ড। এই পুরো এই মাথা থেকে এই মাথা পুরোটা বলা হয় রেকর্ড। আর একমাত্র হিডার যে কলামটা আছে, হিডার কলামে যেই সেলগুলো আছে ওই সেলগুলোকে এক একটাকে বলে ফিল্ড। এই যে এগুলিকে এক একটা ফিল্ড বলবে, ঠিক আছে, উপরের একেবারে উপরের সারিতে যেটা টাইটেল থাকে সেগুলিকে বলা হবে কলাম ফিল্ড, ঠিক আছে। এই বিষয়। তো আপডেট টেবিল নেম দিব, সেট কলাম নেম, এবং ওইটাই আমি কি ওই কলাম নেমের মধ্যে কলাম নেমটা দিয়ে ওইখানে এক্সপ্রেশন কি আপডেট করতে চাই ইকুয়াল টু সাইন দিয়ে ওইটা আপডেট দিয়ে দিব। এরপর আরেকটা কমা দিয়ে আরেকটা কলাম নিব, সেটার এক্সপ্রেশনটা দিব কিটা আপডেট করতে চাই, আপডেট হয়ে যাবে। এরপর আসি ডিলেট। এগুলো একেবারেই বোঝার, আপনারা যদি কোড করতে গিয়ে একটু একটু প্র্যাকটিস করেন আরো একেবারে বলতে ভুল। এই কাজগুলি ইতিমধ্যেই যত ধরনের অ্যাপ্লিকেশন বলেন, ফিচারেড প্রোগ্রাম বলেন, অথবা অপারেটিং সিস্টেম আপনারা ব্যবহার করে আসতেছেন, যত সফটওয়্যার ব্যবহার করছেন, মানে এই কাজগুলি আপনারা করেন গ্রাফিক্যাল মোডে, বাট এখন শিখতেছেন এটা এরকম মোডে যে আপনাদের কমান্ড দিয়ে দিয়ে, ঠিক আছে, এসকিউএল কমান্ড দিয়ে দিয়ে মূলত এগুলি শিখবেন, ঠিক আছে। তো ডিলিট কমান্ডের টেবিল রেকর্ড আমি এসকিউএল এর আইডি দিব ক্লাস শেষে, ঠিক আছে। ডিলিট এই স্টেটমেন্টটা ব্যবহার করব, ডিলিট ফ্রম নিয়ে নিব কোন যেখান থেকে ডিলিট করতে চাই সেই টেবিল নামটা দিব, এরপরে হোয়ার কোথায়, এরপরে সার্চের কন্ডিশনটা দিব, যেটা ডিলিট করতে চাই সেটাকে অনুসন্ধান করে এখানে কন্ডিশন দিব, তার পরবর্তীতে কমান্ড দিব, ঠিক আছে। কমান্ড কমান্ড তো আগে দেওয়া হয়েছে ডিলিট, তারপরে হচ্ছে গিয়ে সার্চ কন্ডিশন দিয়েই আমরা ইন্টার চেপে এক্সিকিউট করব, এক্সিকিউট করলেই ওই টেবিলের সংশ্লিষ্ট যে টেবিল অথবা রেকর্ডটা মুছে যাবে। এটা কখন কোথায় হবে, এটা ডিএমএল এই কাজটা হবে, ডাটাবেজ ম্যানিপুলেশনে ল্যাঙ্গুয়েজে। আর ডাটাবেজ ম্যানিপুলেশনে আরো দুইটা কমান্ড এবং অপারেশন আছে, ট্রানকেট আর মার্জ। ট্রানকেট কাজ হচ্ছে টেবিলকে খুব দ্রুতভাবে সকল ডাটা মুছে ফেলে, খুব দ্রুতভাবে এই ট্রানকেট এই স্টেটমেন্টটা ব্যবহার করবেন। সেম ভাবে ওই যে ট্রানকেট ফ্রম টেবিল নেম দিবেন, হোয়ার একই রকম, ঠিক আছে। এরপর মার্জটা হচ্ছে কি ওই সেম একই ভাবে মার্জ দিয়ে ফ্রম টেবিল এত ফর্ম টেবিলস, এইভাবে মূলত ফর্ম টেবিল নেম দিয়ে আরেকটা টেবিল নেম দিবেন, দুইটা টেবিল নেম একত্রে দিলেই মূলত সেই দুটোটা টেবিলই মার্জ হবে, অথবা কোনো সেলও মার্জ করা সম্ভব, ঠিক আছে। আহ, আর এই মার্জ স্টেটমেন্টটাকে আমরা মাঝে মাঝে আফসার্টও বলি, ঠিক আছে। আর এরপরে আসি গিয়ে ডাটা ডিকশনারি, এই কনসেপ্টটা এটা একটু গুরুত্বপূর্ণ। ডাটা ডিকশনারি মূলত চলে আসে, ডাটাবেজের ডিজাইন বা কাঠামোটাকে বলা হয় ডাটাবেজ স্কিমা, ডি, ঠিক আছে। ডিডিএল ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের সাহায্যে যেটা মূলত আমরা করি, যে এই ডাটাবেজ স্কিমটাকে ডিজাইন করি বা ডিফাইন করি, ঠিক আছে। অর্থাৎ ডাটাবেজের, আবার রিপিট করি, ডাটাবেজের ডিজাইন বা কাঠামোটা হচ্ছে কি ডাটাবেজ স্কিমা, যেটা আমরা ডিডিএল এর সাহায্য নিয়ে তৈরি করি। আর এই স্কিমাকে ডিজাইন করা হয় অথবা বর্ণনা করা হয়, অর্থাৎ ডিডিএল বা ডাটা ডেফিনিশনের স্টেটমেন্ট সমূহের সাহায্যে স্কিমাকে ডিজাইন বা বর্ণনা করা হয়। উক্ত ডিডিএল এর স্টেটমেন্ট সমূহকে কম্পাইল করি আমরা, করার পরে এক সেট টেবিল পাওয়া যায়, এক সেট টেবিল পাই, এবং এই টেবিলগুলোকে একটা বিশেষ নির্দিষ্ট ফাইলে জমা রাখি, একটা নির্দিষ্ট ফাইলে, আলাদা একটা ফাইলে জমা রাখি। এই বিশেষ ফাইলটাই হচ্ছে ডাটা ডিকশনারি। আবার বলি, ঠিক আছে, যেটাকে আমরা একরকম মেটাডাটা নামেও জানি, অর্থাৎ ডাটা অ্যাবাউট ডাটা, ডাটার ডাটা, তথ্যের তথ্য, ডাটা সম্পর্কিত যে ডাটাটা সেটাই মেটাডাটা, এবং ওই মেটাডাটাটা হচ্ছে কি ডাটা ডিকশনারি। এই ডাটা ডিকশনারিটা, এই কনসেপ্টটা এবং এই ডেফিনেশনটা এবং টার্মসটা বেশি ব্যবহৃত হয় আমাদের ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে। আমার মেটাডাটা শব্দটা নরমালি আমরা দেখা গেছে যে বিভিন্ন জায়গায় ব্যবহার করি, ঠিক আছে, প্রোগ্রামিং এ ব্যবহার করি, কিন্তু ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে এসে ডাটা ডিকশনারি ব্যবহার করি। কেননা এই যে যে ডিডিএল দিয়ে আমরা ডাটাবেজ স্কিমা বা ডিজাইন করি, ঠিক আছে, সেই স্কিমাকে আবার ডিজাইন বর্ণনাও কিন্তু ডিডিএলটাই করে, এবং এই বর্ণনা করতে গিয়ে সব যত স্টেটমেন্ট আলাদা আলাদা হয়, সেই স্টেটমেন্টগুলিকে কম্পাইলেশন করার পরে আলাদা একটা সেট টেবিলেই স্টোর করা হয়, জমা করা হয়, ঠিক আছে, জমা করা হয়। এই জমা করে যে নতুন একটা ফাইল রূপান্তর হয়, আমরা কত জানি যে অনেকগুলা রেকর্ড, ঠিক আছে, রেকর্ড 1, রেকর্ড 2, ঠিক আছে, রেকর্ড 3, এই সম্পর্কিত একত্রিত হয়ে কিন্তু একটা ফাইল গঠন করে, অর্থাৎ অনেকগুলা রেকর্ডের সমষ্টি হচ্ছে ফাইল, ঠিক আছে। আর অনেকগুলো ফাইলের সমষ্টি একত্রিত একটা ফোল্ডারে রাখা হয়, ঠিক আছে। তো এই বিশেষ ফাইলটা হচ্ছে ডাটা ডিকশনারি, আশা করি বুঝতে পারছেন। ডাটা ডিকশনারির অপর নাম মেটা ডাটা, অর্থাৎ ডাটা সম্পর্কিত ডাটা। এরপর হচ্ছে গিয়ে ডাটাবেজ ইউজারদের বিভিন্ন গ্রুপ,
খুবই সংক্ষেপে আমি বলবো। আমি এখানে কিন্তু আপনাদের বইতে আরো এগুলি ইলাবোরেট করা আছে, এই ইলাবোরেট করবেন আপনারা। আমিও কিছু সংক্ষেপে অল্প কিছু বলবো এই সম্পর্কে, ঠিক আছে? এবং জাস্ট টাইপগুলি আলোচনা করে যাব। আপনারা এই প্রত্যেকটা টাইপের কার কি কাজ আলাদা আলাদা আছে এদের, এই ইউজার গ্রুপদের, সেটা কিন্তু বইতে কানেক্ট করে পড়ে নেবেন আরো বিস্তারিত আর কি বুঝার সুবিধার্থে। বাট আমি সংক্ষেপে আলোচনা রাখবো। তো দেখি আগে ডাটাবেজ ইউজারদের বিভিন্ন গ্রুপ। এই গ্রুপ জানার আগে ডাটাবেজ ইউজারটা কি দেখেন, এটা বোল্ড করা দরকার ছিল। সো ডাটাবেজ ইউজারটা হচ্ছে গিয়ে সেই সমস্ত ব্যক্তি যারা ডাটাবেজে ডাটা প্রসেস করে অথবা সন্নিবেশ করায় অথবা ডাটা মুছে ফেলে অথবা ডাটা মডিফিকেশন করে, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম রচনা করে ডাটাকে পুনরুদ্ধার করে, ঠিক আছে? তাদেরকে আমরা ডাটাবেজ ইউজার বলি বা ব্যবহারকারী বলি। একেবারে না বোঝার কিচ্ছু নাই, ঠিক আছে? এই বিবেচনায় আমরা এই যে এখন আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ব্যবহার করতেছি, আমি আমি কিন্তু আমি নিজেও একজন ইউজার এখন, ঠিক আছে, ডাটাবেজের ইউজার। সো ডাটাবেস সিস্টেমের সাথে পারস্পরিক ক্রিয়ার উপর ভিত্তি করে ডাটাবেস সিস্টেমের সাথে পারস্পরিক যে ক্রিয়া, অন্যান্য যে যত অপারেশনগুলি এর আগে আমরা বলে আসছি, ড্রপ, অল্টার, তারপরে হচ্ছে গিয়ে ক্রিয়েট, ঠিক আছে, ইনসার্ট, ঠিক আছে, মার্জ, ট্রাঙ্কেট। সো এই যে যে পারস্পরিক ক্রিয়া, এর উপর ভিত্তি করে ডাটাবেস ব্যবহারকারীকে মূলত চারটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামার, আর একটা সফিস্টিকেটেড ইউজার, স্পেশালাইজড ইউজার এবং নাইভ ইউজার, ঠিক আছে? এরপরে দেখেন গিয়ে ডাটাবেস ম্যানেজার। ডাটাবেস ম্যানেজারের কাজ আমি খুব সংক্ষেপে, আমাদের ক্লাস কি হয়ে গেল? ও এখনো 2 মিনিট আছে না? আমি তো ভাবলাম যে ক্লাস শেষ হয়ে গেল কিনা। আচ্ছা যাই হোক, এই 2 মিনিটের মধ্যেই শেষ করব, আমি বেশি লেন্দি করব না, ঠিক আছে? দেখি, তো ডাটাবেস ম্যানেজার এটা হচ্ছে কি আরেক ধরনের ইউজার এবং গুরুত্বপূর্ণ ইউজার। প্রত্যেকটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে যে ডাটাবেস গুলো থাকে, প্রত্যেকটা ডাটাবেসে একজন করে ম্যানেজার অ্যাসাইন করা থাকে, ঠিক আছে? এটা একটা রোল। তো ম্যানেজারের কিছু রোল আছে, সেই যে কাজগুলি করে মূলত ডাটাবেসের জন্য, সে ফাইল ম্যানেজারের সাথে পারস্পরিক যে ক্রিয়াকরণ, ইন্টারাকশনের কাজটা এই ডাটাবেস ম্যানেজার হ্যান্ডেল করে। এরপর ইন্টিগ্রিটি এনফোর্সমেন্ট, ঠিক আছে, অন্তর্ভুক্তিমূলক যত কাজ আছে সেটাও এই ম্যানেজার করে থাকে। এরপরে সিকিউরিটি এনফোর্সমেন্ট, নিরাপত্তা সম্পর্কিত যেই ধরনের ক্রিয়াকলাপগুলো আছে সেটাও সে করে। এরপর ব্যাকআপ বা রিকভারি, ঠিক আছে, ব্যাকআপ রিকভারি পুরো প্রসেসটা আমরা বুঝি, ঠিক আছে? ব্যাকআপ রাখে এবং সাথে সাথে রিকভারির প্রয়োজন হলে সেই প্রয়োজন অনুসারে রিকভারিটাও করে। এরপর হচ্ছে গিয়ে কনকারেন্সি কন্ট্রোল। কনকারেন্সি হচ্ছে গিয়ে, কনকারেন্সি ব্যাপারটা হচ্ছে গিয়ে একই সঙ্গে যখন একাধিক ব্যবহারকারী ব্যবহার করে সেটা হচ্ছে কনকারেন্সি কন্ট্রোল। সো একাধিক ইউজারের অ্যাক্সেসের ব্যাপারটা সেই এই ম্যানেজারটা কিন্তু এই ব্যাপারটা কন্ট্রোলিং করে। সো এটাও তার একটা কাজ এবং রোল, কনকারেন্সি কন্ট্রোল। এই 5টা মোটা দাগের কাজ, এটাকে আরো ব্যাখ্যা দিয়ে এলাবোরেট করা যায়, আপনারা জেনে নেবেন। কিন্তু এই 5টা টাইপ মনে রেখে মূলত মনে রাখবেন যে আসলে এই 5টাই হচ্ছে কি মেইনলি একজন ডাটাবেস ম্যানেজারের কাজ। এরপর আছে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে কি আসলে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে কি একেবারেই অ্যাডমিন লেভেলের, অর্থাৎ একটা আমার প্রতিষ্ঠানে যেরকম হেডমাস্টার, ঠিক আছে? কি হলো, চলে গেলাম।
বাকিরা আসছে, একটু দ্রুত জয়েন হইতে হবে আসলে, বুঝতেছি না। আচ্ছা, লেট করা যাবে না, ওনারা হচ্ছে গিয়ে যুক্ত হোক, দেখি বিজন স্যার, আমি ক্লাসে আলোচনা শুরু করে দিই। ঠিক আছে, তো অ্যাডমিনিস্ট্রেটর এটার কথা বলতেছিলাম, আমাদের তো শেষ করতে হবে। সো অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে কি ওই লেভেলের মাথা, এক কথায় ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের। সো উনি কি করে, কেন্দ্রীয়ভাবে সেন্ট্রালি, আবার চলে আসছে এখন না, তো দেখি দিতে হবে। আচ্ছা, সো উনি সেন্ট্রালি ডাটাবেসকে ডিজাইন, ডাটার প্রবাহটাকে কন্ট্রোল করা, ঠিক আছে, ডাটাবেস সিস্টেমটাকে পূর্ণরূপে পরিচালনা করা ইত্যাদির কার্যক্রমে দায়িত্ব পালন করে থাকে। ঠিক আছে, আর এই ব্যক্তিটাই হচ্ছে, এই পার্সনটাই হচ্ছে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। ঠিক আছে, খুবই প্রেস্টিজিয়াস একটা জব, এবং খুবই আসলে প্রেস্টিজিয়াস একটা প্রফেশন আসলে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, এই তো ওনার প্রধান কাজটা হচ্ছে কি স্কিমা ডেফিনেশন। ঠিক আছে, আর স্কিমা ও ফিজিক্যাল অর্গানাইজেশন মডিফিকেশন করা, ফিজিক্যাল যে ফিজিক্যাল যেই অর্গানাইজেশন গুলো আছে, সংগঠন বা ফিজিক্যাল যেই পার্টস গুলো আছে, আর্কিটেকচারটা আছে, সেটাকে সে মডিফাই করবে, স্কিমাটাকে মডিফাই করবে, ফিজিক্যালটাকেও মডিফাই করতে পারবে, সেই অ্যাবিলিটি, সেটা হচ্ছে গিয়ে তার কাজ। এরপর স্টোরেজ স্ট্রাকচারটাকে এবং অ্যাক্সেস মেথড মডিফিকেশন করতে পারবে, কাকে অ্যাক্সেস দিবে দিবে না, ম্যানেজার কি করবে করবে না, ঠিক আছে, রিড রাইট, ঠিক আছে, তারপর হচ্ছে ভিউ, এই ধরনের ব্যাপারগুলো হ্যান্ডেল করবে। ঠিক আছে, এবং ডাটাবেজে প্রবেশের কর্তৃত্বের জন্য অনুমতি প্রদান, অ্যাক্সেস গ্র্যান্ট অ্যাক্সেস করা। ঠিক আছে, কে কে কোন অংশে প্রবেশ করতে পারবে, ডাটাবেজের কোন বিষয়টাকে অ্যাক্সেস করতে পারবে, কে পারবে না, এই জিনিসগুলো হ্যান্ডেল করে সে। ঠিক আছে, আর ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট স্পেসিফিকেশন, যেই ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট গুলো আমরা জেনে আসছিলাম, সেটার স্পেসিফিকেশনটাও সেট করবে এবং হ্যান্ডেলিং করবেন এই ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর। ঠিক আছে, এই হচ্ছে মোটা দাগে কাজ। এগুলি আপনি আরো এলাবোরেটলি, এই যে যে যতগুলো পাঁচটা আমি যুক্ত করছি, এইটা আরো এলাবোরেটলি জানবেন। ঠিক আছে, এরপরে আসি গিয়ে ডাটাবেস সিস্টেমের ফাংশনাল কম্পোনেন্টস। ফাংশনাল ডাটাবেস সিস্টেমে যেই যেটা মূলত কি করে ফাংশন, অর্থাৎ যে কার্যগত যেই উপাদানগুলো আছে, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে প্রথমে তিনটা টাইপে ভাগ করতে পারি কম্পোনেন্ট গুলাকে, তিনটা টাইপের মেইনলি: কুয়েরি প্রসেসর কম্পোনেন্টস, আর স্টোরেজ ম্যানেজার কম্পোনেন্টস, আর ডিজি স্টোরেজ। এই তিনটা পার্ট থাকে। কুয়েরি প্রসেসর, আমি আবার রিপিট করতেছি, কুয়েরি প্রসেসর কম্পোনেন্টস, স্টোরেজ ম্যানেজার কম্পোনেন্টস, আর তিন নাম্বারটা হচ্ছে গিয়ে ডিজি স্টোরেজ। এই তিনটা, তো এই তিনটার ভিতরে আবার অনেকগুলো সাব পার্ট আছে, এগুলোকে ইলাবোরেটলি জানবেন, বাট মোটা দাগে এইভাবে জেনে রাখেন, আমি স্লাইডে খুব সংক্ষেপ করে নিয়ে আসছি। সো এর ভিতরে কুয়েরি প্রসেসর কম্পোনেন্টস গুলি আবার আছে কি, এর মধ্যে আবার আছে ডিএমএল কম্পাইলার আছে, ডাটাবেস ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের জন্য কম্পাইলার। এরপর হচ্ছে কি এমবেডেড ডিএমএল কম্পাইলার, অর্থাৎ ডিএমএল এর মধ্যে আরো কিছু এমবেড করে দেওয়া হয়েছে যে কম্পাইলার গুলা, সেটাও আছে এর মধ্যে। এরপরে ডিডিএল ইন্টারপ্রেটার, ডাটাবেস ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটারটাও এই কুয়েরি প্রসেসর কম্পোনেন্টস এর আয়তায়। কুয়েরি ইভালুয়েশন ইঞ্জিন এটাও কুয়েরি প্রসেসর কম্পোনেন্টস এর আয়তায়। এরপর স্টোরেজ ম্যানেজার যে কম্পোনেন্টস গুলো আছে, তার মধ্যে আছে ট্রানজ্যাকশন ম্যানেজার আছে, ফাইল ম্যানেজার আছে, বাফার ম্যানেজার আছে। প্রত্যেকটা কনসেপ্ট আপনি জানবেন, ট্রানজ্যাকশনটা কি, ফাইল কি, বাফার ব্যাপারটা কি। এরপর আছে গিয়ে ডিস্ক স্টোরেজ, এই কম্পোনেন্টস এর অধীনে আছে, এখানে থাকে ডাটা ফাইল থাকে, ডাটা ডিকশনারি থাকে, ইন্ডিসেস থাকে, এবং স্ট্যাটিস্টিক্যাল যে ডাটাগুলো এটা থাকে এই ডিসি স্টোরেজে, এই কম্পোনেন্টস এর অধীনে। সো ডাটা ফাইল, ডাটা ডিকশনারি, ইন্ডিসেস এন্ড স্ট্যাটিস্টিক্যাল ডাটা, এই হচ্ছে গিয়ে বিষয়। সো আজকে হচ্ছে গিয়ে স্যার এই যে এইটাই ছিল আলোচনা। ঠিক আছে, আহ, দ্বিতীয় চ্যাপ্টার আপনাদের ডাটাবেজ ল্যাঙ্গুয়েজ, ডাটাবেজের ব্যবহারকারী, ডাটাবেজের ম্যানেজার এবং ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর কাজগুলো। ঠিক আছে, এগুলি
প্রশ্ন আসলে একটা আসবে, ছোট প্রশ্ন আসলে আসবে, আর কোড দিতে বলতে হইতে পারে, সিনট্যাক্স লিখতে বলতে পারে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে বিষয়। তো স্যার আজকে এই পর্যন্তই ক্লাস থাকুক আপনাদের, আমি আর লেন্দি করব না। কিছু প্রশ্ন থাকলে বাড়ির কাজের ব্যাপারে এবং আপনাদের বিষয়ে জানা থাকলে 2-1 মিনিটে বলেন। বিজন স্যার আর তাজনুর স্যার আছেন, ঠিক আছে? তাজনুর স্যারের কি অবস্থা, ঠিক আছে, জানতে চাই স্যার। স্যার এই সেমিস্টারে বই কি পড়বো? বইয়ের কথা তো কিছু বলা আমি হয়নি। আপনাকে বইয়ের বিকল্প 2টা শীট দিতে পারি, আমার স্লাইড গুলো দিতে পারি, ঠিক আছে? ওইগুলি নিয়ে চর্চা করলেই হয়ে যায়। আর আরেকটা কাজ হচ্ছে গিয়ে আপনি আলাদা আলাদা করে বই ক্রয় করতে পারেন, অথবা প্রাইম পাবলিকেশনেরও ক্রয় করতে পারেন। আলাদা আলাদা করলে কি হবে, ডিপ্লোমার যে বইগুলি বাজারে পুরাতন পাওয়া যায়, কোন কোন বইটা আপনি কিনবেন আমি আপনাকে লিস্ট ডাউন করে বলে দিবনি, এবং কোনটা কোন সেমিস্টারের সেটা এক কথা হচ্ছে বিষয়ের নাম বললেই হবে, সেমিস্টারও বলা লাগবে না, আপনি জাস্ট বলবেন ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের টেকনিক্যাল প্রকাশনী, এইটার কিনতে পারেন, রাইটারের অভাব নাই, ঠিক আছে, বা হক পাবলিকেশন। স্যার মানে গত সেমিস্টারে যেমন সবাই একটাই বই পড়ছিলাম সবকিছু, তো এই সেমিস্টারে সেরকম হবে না? কিন্তু ওই বইটা আমার কাছে ভালো লাগে না, ঠিক আছে, ওই বইটার ভিতরে অনেক বিরক্তিকর ব্যাপার এবং আলোচনা অনেক খুব ব্রিফলি দেয় নাই, ঠিক আছে? আপনাদের বুঝতে পারলে ওই প্রাইম পাবলিকেশনের সেকেন্ড ইয়ারের বইটাও কিনেন, আমার কাছে ওইটাও আছে, আসলে আমি ওইটাও ফলো করি মাঝে মাঝে। বাট আমার কাছে খুব পরিমাণ ভালো লাগে ডিপ্লোমার জন্য যে রাইটারের সিঙ্গেল সিঙ্গেল বইগুলো লিখছে বিভিন্ন রাইটার, ওই বইগুলো, ঠিক আছে? কারণ এই সাবজেক্টগুলি যা পড়তেছেন, এই এক বছরে যতগুলা সাবজেক্ট পড়তেছেন, সবগুলা সাবজেক্টই কিন্তু আপনার খুব পরিমাণ ওই মানে শর্ট করে দিছে ডিপ্লোমার সিলেবাস থেকে, বুঝতে পারছেন? তো ওই কারণে অনেক সাবজেক্ট তো আছে যে পুরো ডিপ্লোমার সিলেবাসটাই দিয়ে দিছে, ঠিক আছে? ডিপ্লোমায় ওই বিষয়টা যতটুকু পড়ানো হয় আপনাদের ততটুকু, যেমন ডিজিটাল মার্কেটিং এর সাবজেক্ট আমি যদি বলি, ঠিক আছে, এরপরে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমটাও ডিপ্লোমায় যতটুকু যে কয়টা চ্যাপ্টার আছে আপনাদের ওই কয়টা চ্যাপ্টারই রাখা হয়েছে। মানে যারা হচ্ছে 3 বছর মেয়াদি 4 বছর মেয়াদি যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা সিএসসি নিয়ে পড়ে তাদের, ঠিক আছে? আপনাদের ওই জিনিসগুলিকে কিছু কিছু অনেক সাবজেক্ট বাদ দিছে, জেনারেল যে সাবজেক্টগুলি ডিপ্লোমার স্টুডেন্টরা পড়ে সেগুলি বাদ দিছে, পদার্থবিজ্ঞান, ম্যাথ এগুলো বাদ দিছে, এবং বাংলা এবং অন্যান্য যে সাবজেক্টগুলো এটার সাথে পরিপূরক হিসেবে দেওয়া ছিল, স্পেসিফিক মূলত সেক্টর স্পেসিফিক ওটার সাথে রিলেটেড সাবজেক্ট ওইগুলো বাদ দিয়ে কিন্তু মেইন যে ওই একদম ফিল্ড রিলেটেড যে সাবজেক্টগুলো সিএসসি কম্পিউটার সায়েন্সের, সেই সাবজেক্টগুলো প্রায় ম্যাক্সিমাম সবই আছে। ওয়েব ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে এই যে ডিজিটাল সিস্টেম অনেক শর্ট করে দিছে, আর বাড়তি আছে ডিপ্লোমার সিলেবাসে, কিন্তু ওই বইগুলো কিনলে আপনি খুব পরিমাণ হেল্প হবে। তবে আমি যেহেতু আপনাদের আলাদা আলাদা কিনতে বলার একটা বিরক্তিকরের কাজ, আপনি ওই প্রাইম পাবলিকেশন ওইটা কিনে ফেলান একেবারে সংক্ষেপে, ওইটাও কাজ হইবে, একেবারে কাজ হবে না এরকমটা না, ঠিক আছে? আর এমনিতে পড়তেছেন কি, বাড়ির কাজ করতেছেন কি রকম, বা হচ্ছে কি সেকেন্ড ইয়ার এটা সিরিয়াসলি যদি না নিয়ে আপনি শেষ না করেন, দেখেন আমি কিন্তু বলি প্রায় ম্যাক্সিমাম 11 জন আছেন আপনার, 11 জনের মধ্যে 10 জনেরই এরকম উদ্দেশ্য বা 8 জনের এরকম উদ্দেশ্য যে আমরা আইসিটি টিচার হব, ঠিক আছে, এবং আমাদের আইসিটি এনটিআরসি নিবন্ধন নিয়ে আমরা টিচার হব, আমাদের প্রত্যেকেরই কিন্তু এই লক্ষ্য, তাই না? বিজন স্যার কি বলেন, তাই না? তো ওই প্রেক্ষিতে এখন এই হ্যাঁ স্যার। কোর্সটাকে যদি গুছায় সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে সবকিছু শিখে বের হয়ে আগান, সত্যি আপনার ওই এনটিআরসি যে সাবজেক্টিভ প্রিপারেশনটা প্রপারলি শেষ হয়ে যাবে, ঠিক আছে? কেননা এই বাইরে আপনার, আমি তো দেখি যে এনটিআরসির যে স্কুল পর্যায়ের জন্য যে লিখিত সিলেবাস ছিল সেইটা তো অনেক, এইখানে যা পড়াতেছেন তার থেকেও অল্প অল্প বিস্তার বা সাধারণ বিষয়গুলি থেকে আসবে, ঠিক আছে? যেমন ডিজিটাল সিস্টেমের সংখ্যা পদ্ধতির একটা চ্যাপ্টার আছে, আর কম্পিউটার ফান্ডামেন্টাল কিছু ব্যাপার আছে, ঠিক আছে, আর হচ্ছে কি ইন্টারনেট এন্ড ওয়েব, এক কথা হচ্ছে গিয়ে বিসিএস বা হচ্ছে ব্যাংকের জন্য যে আইসিটির সিলেবাস, ঠিক আছে, বা বা তথ্য প্রযুক্তির যে সিলেবাস তার থেকেও কম সিলেবাস ওইখানে, কিন্তু কলেজ পর্যায়ে যেটা, ঠিক আছে, প্রভাষক আইসিটির সেইটার জন্য খুবই মানে পুরো বলতে গেলে 1 বছরে সব দিয়ে দিছে, ডাটা স্ট্রাকচার সাবজেক্টটা পূর্ণরূপে আছে, ঠিক আছে? আপনারা লিখিত সিলেবাস যদি দেখেন, এবার হয়তো যেহেতু লিখিত আসবে না, সাবজেক্টিভ এমসিকিউ দিবে, আহ, বিষয় বা সিলেবাস বদল বদল করে কিনা এটা একটা চিন্তার বিষয়। তবে বদল করুক আর যাই করুক, আপনাদের 1 বছর মেয়াদি যে জিনিসগুলো আছে, যে সাবজেক্টগুলো আছে এবং এখানে যে পার্টগুলো আছে এর বাইরে দেওয়ার কোনো সুযোগ নেই, বুঝতে পারছেন? সো এবং যে কোনো ক্ষেত্রে আপনি কম্পিউটার এবং আইসিটি তে 100 বি প্রিপেয়ারেড থাকবেন যদি আপনি 1 বছর মেয়াদি এটা খুব গুছাই করেন, ঠিক আছে? আমি এই কারণে ভাবতেছিলাম যদি আপনাদের মানে আমি কিন্তু প্রত্যেকটা সাবজেক্টেরই দেখা গেছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, রচনামূলক প্রশ্ন উত্তর এই প্যাটার্নে গুছাই সাজানোর পরেও বাড়ির কাজ আমি এমসিকিউ টাইপ গুলো করব, মানে এই প্রত্যেকটা সাবজেক্টে ধরে ধরে এমসিকিউ গুলো বের করব, যেহেতু এমসিকিউ
ঠিক আছে, আমি এটা করার চেষ্টা করতেছি। এটা যদি আমার নিজেরও কাজে লাগতে পারে, আবার অন্যের দ্বারা অন্যের উপকার হয়, ঠিক আছে। এবং পরবর্তী বছরের প্রশ্নগুলো এই টপিক ধরে ধরে ওইগুলি আমি আলাদা আলাদা করে আনতে চাইতেছি, এবং অনেক বই যেগুলি আছে ওইগুলির হেল্প নিতেছি, ঠিক আছে। আবার হচ্ছে কি হেল্প নেওয়াও লাগে না। দেখা গেছে আপনারা যদি দেখা গেছে সার্ট একাডেমিতে যান, অনলাইনেও পাওয়া যায় সার্ট একাডেমি বা হচ্ছে কি এমসিকিউ বিডি, লাইভ এমসিকিউ, এই জিনিসগুলো ওই সাবজেক্ট ওই ওয়েবসাইট গুলো আপনি অ্যাক্সেস করে ব্যবহার করতে পারেন চাইলে, ঠিক আছে। তো ঠিক আছে, তাইলে আজকে স্যার এই পর্যন্তই থাকুক নাকি বিজন স্যার? ও আমি আমি তো আচ্ছা, আমি ঠিক আছে স্যার। আমি তো পরের বার এসে আমার মনে হয় যে স্ক্রিন শেয়ার করি নাই, করছি? পরে হ্যাঁ না হ্যাঁ স্যার করেছেন। করেননি। হ্যাঁ, আমি তো দেখতে পাইনি। ছিল আসলে। এই যে এখন না দেখলাম, আমি এখন না দেখলাম। যা হোক, সমস্যা নাই, ওটা অল্প আলোচনা ছিল একটা।